Good morning everyone. আজকে আমরা আপার প্রাইমারি টেটের বিজ্ঞান বিভাগ থেকে ইলেকট্রিসিটি বা তড়িৎ চ্যাপ্টারটা পড়ব। তড়িৎ আমরা এই চ্যাপ্টারকে জানি ইলেকট্রিক কারেন্ট অর কারেন্ট ইলেকট্রিসিটি, যেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। এই চ্যাপ্টার পড়ার জন্য যেগুলো মেইন জিনিস আমাদের দরকার পড়বে, সেই জিনিসগুলো হচ্ছে যে প্রথমত তড়িৎ কি, তড়িৎ কিভাবে তৈরি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তড়িৎ কিভাবে যায়, দেন কিভাবে তড়িতের ফলে আমাদের বাল্ব, ফ্যান বা উইদাউট এনি আদার অ্যাপ্লায়েন্সেস কিভাবে অপারেট হয়। তো এই জিনিসগুলো জানার জন্য আমাদেরকে যা যা পড়তে হবে বা কম্পিটিটিভ এক্সামের জন্য যা কিছু পড়া দরকার সব কিছু আমরা একটা ভিডিওতেই কেন্দ্র করে করছি। প্রথমত যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্লাইডগুলো থেকে, যে প্রথম স্লাইড হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড সার্কিট। ইলেকট্রিক কারেন্ট কি, সার্কিট কি, এর ফর্মুলাগুলো কিভাবে ডিরাইভ হবে, এই জিনিসগুলো। দেন ওখান থেকে কিছু নিউমেরিক্যালস, তারপর ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স কি, অ্যান্ড সো অন। আমরা এক এক করে সবকিছু সাজিয়ে রেখেছি। তো বেশি দেরি না করে আমরা শুরু করছি যে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ কি। তড়িৎ প্রবাহ কি, তো আসলে আমরা সবাই জানি যে যে কোনো পদার্থ, ম্যাটার আর কনসিস্টেড অফ অ্যাটমস। যে কোনো ম্যাটারই আছে, ম্যাটার কি দিয়ে তৈরি, অ্যাটমস দিয়ে, যার সেন্টারে থাকে নিউক্লিয়াস, যেটা কিনা প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি। শুধু প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়াসের সেন্টারে থাকে, এবং ইলেকট্রনগুলো এর চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো আমরা দেখেছি যে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে যখনই আমরা কোনো একটা ইলেকট্রন কোনো একটা ম্যাটার দিয়ে, কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ফ্লো করে, তখন ওই ফ্লোটার এগেইনস্টে ইলেকট্রিসিটি জেনারেট হয়। যেমন আমরা বলতে পারি এটা যদি একটা ওয়্যার থাকে, এর মধ্যে দিয়ে যদি ইলেকট্রন এইভাবে যদি ফ্লো করে, তাহলে কারেন্ট, বা এটাকে আই দিয়ে আমি ডিনোট করছি, এই আই এর অপোজিট দিকে প্রবাহ করবে। তাহলে মেইনলি কি জিনিস হচ্ছে, এই যে ইলেকট্রিক কারেন্ট, এটাও কিছুই না, জাস্ট কি, ইলেকট্রনের প্রবাহ। এ তড়িৎ কি, ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। ওকে, তাহলে প্রবাহ কি, আমি যদি এই জিনিসটাকে আরো যদি মোর প্রিসাইসলি দেখি, তাহলে আমরা বলতে পারবো যে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ঘুরছে, কতগুলো ইলেকট্রন প্রবাহ হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। যেমন ধরি, এর আগে কিছু জিনিস বলা দরকার, যে একটা ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন, প্রোটন, এই জিনিসগুলোকে কি বলা হয়, চার্জ বা আধান। ইংরেজিতে চার্জ, বাংলায় আধান। ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কেননা চার্জ বা আধানের একক হচ্ছে কুলম, চার্জ বা আধানের একক হচ্ছে কুলম। তো এখান থেকে ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আমরা পরবর্তীকালে এর নিয়ে আলোচনায় আসবো আবার, এখন আপাতত এই জিনিসটা আমরা পড়ার চেষ্টা করি। ওকে, তাহলে আমি বললাম যে কোনো একটা অবজেক্ট, কোনো একটা ইসে ওকে, একটু ডিলের জন্য অসুবিধা হচ্ছে, যাই হোক হয়ে গেছে।
এখন দেখি, জিনিসটা হচ্ছে যে ধরে নাও যে কোনো একটা অবজেক্টের, কোনো একটা ম্যাটারে, কোনো একটা ওয়ারে 100টি ইলেকট্রন 1 সেকেন্ডে 5 সেকেন্ডে প্রবাহ হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কতটা ইলেকট্রন প্রবাহ হচ্ছে? 1 সেকেন্ডে ইলেকট্রন প্রবাহ হচ্ছে কতগুলো? 100/5, তাহলে এটা 20। এই যে 20, এই জিনিসটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ। মানে লেখা হয় যে যদি আমি তড়িৎকে বা ইলেকট্রিক কারেন্টকে আই দিয়ে লিখি এবং আধানকে কিউ দিয়ে লিখি এবং সময়কে টি দিয়ে লিখি, তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি। আমরা যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট বা ছোটবেলায় সায়েন্স পড়েছি, তাহলে এই জিনিসটা কোনো ব্যাপার না। এখানে তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ হচ্ছে প্রতি সেকেন্ডে আধানের প্রবাহ বা চার্জের ফ্লো। দি ফ্লো অফ চার্জ পার ইউনিট সেকেন্ড ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। The flow of charge per unit second is called electric current. তো যাই হোক, আশা করছি এই জিনিসটা ক্লিয়ার। এখন ব্যাপার হচ্ছে যে আমরা জানি আধানের একক হচ্ছে কুলম, সময়ের একক হচ্ছে কি? সেকেন্ড। তাহলে তড়িতের একক কি হবে? তড়িতের একক হবে কুলম পার সেকেন্ড। এটার নাম হচ্ছে অ্যাম্পিয়ার। কুলম পার সেকেন্ড মানে হচ্ছে অ্যাম্পিয়ার। কুলম পার সেকেন্ড ইকুয়াল টু অ্যাম্পিয়ার। আশা করছি এতদূর কোনো অসুবিধা থাকার কথা না। আচ্ছা, এই টপিকটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন এখানে বলছে a current of 5 ampere is drawn by a filament of an electric bulb for 10 minutes. Find the amount of electric charge that flows through the circuit. আচ্ছা, যখন আমরা এই অঙ্কটাকে সলভ করতে বসবো, তখন আমরা দেখি যে প্রথমত এই সার্কিট জিনিসটা কি। তাই আমরা জানলাম যে কোনো একটা পদার্থ থেকে, এটা একটা যদি পদার্থ হয়, এর মধ্যে ইলেকট্রন আছে অনেকগুলো। সাপোজ এটা একটা ব্যাটারি হতে পারে। এই ব্যাটারি থেকে ইলেকট্রনগুলো ফ্লো করবে। এই ফ্লো করার সাথে কোনো একটা ওয়্যার দিয়ে বা কোনো একটা কমপ্লিট যখন আমরা একটা সিস্টেম ইউজ করি, ধরে নাও এখানে একটা আমরা বাল্ব ইউজ করছি, তো স্টার্টিং ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন, the electric system that is connected is called actually circuit. মানে কোনো একটা ব্যাটারি থেকে কোনো একটা ফ্রিজ বা কোনো একটা বলতে পারি আমরা বাল্ব, ফ্যান, যা কিছুই, শুরু থেকে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যে পুরো ডায়াগ্রামটা, এই জিনিসটাকে বলছি আমরা সার্কিট বা সার্কিট ডায়াগ্রাম। আবার সার্কিট ডায়াগ্রাম হয় দু ধরনের। একটা হচ্ছে ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী, আর সেকেন্ডটা হচ্ছে ক্লোজ সার্কিট, এটা বদ্ধ বর্তনী। ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট। ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট আর কিছুই না, যদি ধরে নাও যখন আমরা সুইচ দিয়ে থাকছি, সুইচ দেওয়ার সময় পুরো কি হয় যে লাইটটা জ্বলতে থাকে বা ফ্যানটা চলে, তখন ওই সময়ে কি হয় যে কারেন্টগুলো সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে পায়, মানে ইলেকট্রিক চার্জটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে পায়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে তোমার ক্লোজ সার্কিট। আর যখন ধরে নাও কোনো ব্রেকেজ থাকবে বা সুইচ অফ থাকছে, সুইচ অফ থাকা মানে আর কিছুই না, এই জায়গাতে একটা ডিসকানেকশন। whenever I am turning on the switch, at that time we are connecting the both wires, so at that time we will call it the open circuit. At that time no output will be given. যদি আমাদের কোনো বাল্ব জ্বলে বা ফ্যান চলে, তাহলে এগুলো চলবে না ওপেন সার্কিটে। তাহলে ওপেন, যদি আমি বাল্বকে জ্বালাতে চাই বা ফ্যানকে চালাতে চাই বা যে কোনো অ্যাপ্লায়েন্সকে ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে ক্লোজ সার্কিট লাগবে। আশা করছি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। যাই হোক,
এখন এই যে নিউমেরিক্যালসটা দিয়েছি, এই নিউমেরিক্যালসটা হচ্ছে যে আ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার ইজ ড্রন বাই আ ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব। মানে একটা ইলেকট্রিক বাল্ব আছে, ও কি করছে 10 মিনিটে কি নিচ্ছে 0.5 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি কনজিউম করছে। তো আমরা লিখি দ্যাট গিভেন আই, আমরা কারেন্টকে আই দিয়ে লিখি 0.5 অ্যাম্পিয়ার, and here time t equals to কত 10 minutes। তো দেখো তোমরা জানো যে আমরা কখনো মিনিট কোনো একটা স্ট্যান্ডার্ড ইউনিট হতে পারে, কিন্তু এসআই ইউনিট না। যখনই আমরা ক্যালকুলেশন করব এটাকে আমরা এসআই ইউনিটে ক্যালকুলেট করব। তাহলে এটা কত হতে পারে 60 × 10 সেকেন্ড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 600 সেকেন্ড। তাহলে আমরা এখানে ইজিলি জানবো যে আমাদেরকে বের করতে হবে কি, find the amount of electric charge that flows. So Q equals to how much? So we know what Q equals to IT, but I equals to Q by T or Q equals to IT. So here we will say I equals 0.5 into T is 600. It will be second times ampere. Ampere second means what? Coulomb. তো এটা হয়ে যাবে তোমার কত 300 কুলম। তাহলে আমরা বলতে পারি যে এখানে তোমার 10 মিনিটে 300 কুলম চার্জ ওখানে ওই যে ইলেকট্রনটা বা ওখানে ফ্লো হয়েছে, বা ওই সার্কিটটা দিয়ে 300 কুলম চার্জ ফ্লো হয়েছে। আশা করছি এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। এখন বলছি ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস কনস্টিটিউটিং 1 কুলম অফ চার্জ। Calculate the number of electrons constituting 1 coulomb of charge. মানে 1 কুলম চার্জে কতগুলো ইলেকট্রন আছে? 1 কুলম চার্জে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, এটা আমরা নর্মালি তো বুঝতে পারবো না, এর জন্য এক্সট্রা ফর্মুলা আছে। যেহেতু আমরা একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি, অ্যান্ড আমরা অলরেডি সবাই সায়েন্সের স্টুডেন্ট বা ছোট ক্লাসে সায়েন্স পড়েছি ক্লাস 10 পর্যন্ত, তো এই ছোট ছোট জিনিসগুলো বা ছোট ফর্মুলাগুলো বলতে হয়তো খুব একটা বেশি টাইম লাগবে না। তোমরা দেখতে পারি একটা টপিক থাকে আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, যেখানে বলা হয় যে চার্জকে ইলেকট্রনের পূর্ণ গুণিতক হিসাবে পাওয়া যায়। মানে হতে পারে ওটা 1 ইলেকট্রন, 2 ইলেকট্রন, 3 ইলেকট্রন, 1 million electron or something like that. But we will not find in factorization like 0.5 electron. We will not find that type of charges at all. So what we are going to do now? We are going to do now is we have a formula that is Q equals NE. Q equals NE. তো আমরা জানি যে Q, calculate the number of electrons constituting 1 coulomb of charge. তো এখানে চার্জ দেওয়া আছে 1 coulomb equal to n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আমরা মাইনাস যেহেতু ক্যালকুলেশন করছি এটার জন্য মাইনাসটা লিখবো না, কারণ চার্জের এটা হচ্ছে সাইন জাস্ট, এটা কোনো নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেট করার জন্য মাইনাস ইউজ হয় না। তারপর আমরা দেখবো কি হবে, কুলম কেটে যাবে। তাহলে n ইকুয়ালস টু কত হবে 1/1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে আমরা এটাকে বলতে পারি, ধরে নাও 1/1.6 ইন্টু 10⁻19। তাহলে 1/1.6 মানে কত? এটা যদি আমি ওই পয়েন্টটাকে তুলি তাহলে উপরে একটা 10 নিতে হবে। এটা অ্যাপ্রক্সিমেটলি 6 টাইমস 10⁻19। তাহলে 1 কুলম চার্জে 6 ইন্টু 10⁻19টি ইলেকট্রন থাকে। আশা করছি এটুকু বুঝতেও কোনো অসুবিধা হবে না। ওকে, আমি নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রিক পোটেনশিয়াল কি?
দেখো, আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করি, যে ধরো এটা হতে পারে যে তোমার মধ্যে এই পোটেনশিয়াল আছে, তুমি এই কাজটা করতে পারবে, তোমার মধ্যে এই পোটেনশিয়ালটা আছে যে তুমি ডব্লিউবিসিএস এর পরীক্ষাও বের করতে পারবে, তোমার মধ্যে এই পোটেনশিয়ালটা আছে যে তুমি এখান থেকে ওইখানে শিফট করতে পারবে, বা সামথিং লাইক দ্যাট। তো এই জিনিসটা দিয়ে আমরা কি বোঝাতে চাইছি? ওয়ান টাইপ অফ এনার্জি, উই হ্যাভ দ্য অ্যাবিলিটি অর উই হ্যাভ দ্য এনার্জি। We will not say here that potential is something like energy. Potential is energy. It is wrong. It is not correct. But potential is similar as energy. Means what? If you have potential, then that means you will have the ability to do that. And energy also says if you have energy, then you have the ability to do that. Now, এখানে কি জিনিসটা হবে? জিনিসটা হচ্ছে যে পোটেনশিয়াল, আমরা পড়ছি ইলেকট্রিসিটি, তো ধরে নাও এখানে একটা সোর্স আছে, এখানে একটা চার্জ আছে, এটা ইনফাইনাইট দূরে কোনো একটা আরো একটা চার্জ আছে। তো এই চার্জে জানি আমরা ইলেকট্রিক ফিল্ড থাকবে এর রিজিয়নে, এই চার্জের ইলেকট্রিক ফিল্ড থাকবে এর রিজিয়নে। এখন এখানে কোনো অ্যামাউন্ট অফ চার্জ আছে, ধরুন এখানে যে তোমার একটা কোনো একটা ইলেকট্রিক রিজিয়ন আছে, ফিল্ড আছে এখানে। এই ফিল্ডে কিউ অ্যামাউন্টের এই চার্জটাকে এই জায়গা থেকে আমি এই জায়গায় নিয়ে আসবো। তাহলে নিয়ে আসতে যেই আমাদেরকে কার্যটা করতে হবে বা ওয়ার্ক ডানটা করতে হবে, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াট? পোটেনশিয়াল। ইট ইজ পোটেনশিয়াল। এই চার্জকে নিয়ে আসতে কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে পোটেনশিয়াল। মানে হচ্ছে ভি, পোটেনশিয়ালকে লিখবো আমরা ভি দিয়ে, ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ইনফাইনাইট দূরে কোনো একটা চার্জকে ওই পয়েন্ট থেকে একটা ইলেকট্রিক ফিল্ড রিজিয়নে নিয়ে আসা, ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসার জন্য যে কার্যটা করতে হয় সেটাকে বলা হচ্ছে, আমরা কি বলছি সেটাকে, পোটেনশিয়াল। বা ইন ডিফারেন্ট ওয়ে উই ক্যান অলসো সে দ্যাট হোয়াট ইজ পোটেনশিয়াল? উই ক্যান অলসো সে দ্যাট দ্য ডিফারেন্স ইন চার্জেস। যেখানে আমরা জানি একটা কনসেপ্ট যে কোনো একদিকে পজিটিভ চার্জ আছে আর কোনো একদিকে নেগেটিভ চার্জ আছে, বা এই নেগেটিভ চার্জগুলো সবসময় চাইবে পজিটিভের দিকে আসার। এদের মধ্যে ডিফারেন্সটা যত বেশি হবে এটা তত বেশি আসতে চাইবে। তাই আমরা এটাও এইভাবে বুঝতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স এটা চার্জ ডিফারেন্সের ছাড়া কিছুই না। কারণ একটা কোনো ইনফাইনাইট রেঞ্জ থেকে একটা ফিল্ডে নিয়ে আসতে যে কার্যটা করতে হচ্ছে সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। এখানে যত চার্জ বেশি থাকবে তত কার্য আমাদেরকে কম করতে হবে, ইজিলি হয়ে যাবে। মানে যত চার্জের ডিফারেন্স বেশি থাকবে তত কার্য আমাদেরকে কম করতে হবে, ইজিলি চলে আসবে। তো সেই জিনিসটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তো এর ইউনিট কি হবে? আমরা জানি ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে জুল, আর চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম। এটা হচ্ছে জুল পার কুলম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভোল্ট। তাহলে পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্সের যে ইউনিট সেটাকে বলা হচ্ছে ভোল্ট। এই ভোল্ট হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট। যেমন তোমরা অনেক ফর্মুলা হয়তো দেখেছো ইউজ করতে, ভি ইকুয়ালস টু আই আর, এটা ওহমসের ল বা অন্যান্য ম্যাথামেটিক্সে। আমরা পরবর্তীকালে এটা নিয়ে আলোচনা করব। এখন এটা হচ্ছে পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল, যে একটা পয়েন্ট থেকে আর একটা ইনফাইনাইটলি পয়েন্ট থেকে নিয়ে আসলাম আমি কোথায়? ইলেকট্রিক ফিল্ড রিজিয়নে নিয়ে আসলাম। তাহলে যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে একটা চার্জের রেসপেক্টে সেটা হচ্ছে পোটেনশিয়াল। যদি 10টা চার্জের রেসপেক্টে হয় তাহলে ডিভাইড বাই 10, যদি কিউ চার্জের রেসপেক্টে হয় তাহলে এটা ডিভাইড বাই কিউ। দ্যাটস ওয়াই I've written V equals W by Q, the work done per unit charge. The work done per unit charge is actually called potential. I think I'm clear right now. If you have any queries, you can ask me. I'm saying again and again. And now, what is potential difference? Difference is, যদি আমরা দেখি যে একটা ব্যাটারিতে দুটো টার্মিনাল আছে, একটা আছে যেমন এখানে আমরা দেখছি, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এদের এই চার্জটার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, এই চার্জটার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে এর হচ্ছে ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল আছে, এটার ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল আছে। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে ধরুন ভি নেগেটিভ মাইনাস ভি পজিটিভ, দিস ওয়ান ইজ ভি ডিফারেন্স। পোটেনশিয়ালকে আমরা ভি দিয়ে লিখবো, ভি ডিফারেন্স
It will also have the unit of volt, no matter at all. This will also have the unit of volt. Okay, next, here we will see about we will work about a numerical problem, that is how much work is done in a moving charge of 2 coulomb across 2 points having a potential difference 12. তো আমরা জানি ফার্স্ট আমরা কি করব, যখনই সলভ করব, যেহেতু আমরা রাফ করছি এখন বা তুমি বাড়িতে সলভ করবে, যে এইটা 3-4 বার 5 বার প্র্যাকটিস করার পর দেখবে আর তোমাকে লিখতে হবে না। তাহলে ফার্স্ট যেভাবে আমার প্রসেসটা ফলো করে যাও, ফার্স্ট অফ অল কি কি দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, আমরা লিখি কিউ, কত 2 কুলম, আর কি দেওয়া আছে ভি দেওয়া আছে, ভি হচ্ছে 12 ভোল্ট, চাইছে কি হাউ মাচ ওয়ার্ক ইজ ডান, ডাব্লিউ ইকুয়ালস টু হাউ মাচ। তাহলে আমরা কি জানি ফর্মুলা ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে ভি ইন্টু কিউ, দ্যাট উইল বি ভি ইজ 12 ভোল্ট ইন্টু কিউ ইজ 2 কুলম, তাহলে ওয়ার্কের ইউনিট হয়ে যাবে জুল। দেখো যখন আমরা ক্যালকুলেশন করছি তাহলে এগুলো আমাদেরকে মুখস্থ হয়ে যাবে, আর বারবার আমরা এখানে ইউনিটগুলো লিখতে যাব না যে ভোল্ট লিখবো কুলম লিখবো, কারণ আমরা জানি যে ওয়ার্ক আছে, যেটা ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, তাহলে সিম্পলি আমরা জুল লিখে দেবো। ওকে, নাও দ্য নেক্সট টার্ম and the most important term, this one is Ohm's law. What is Ohm's law? আমরা দেখি অনেক সময় যে আমাদের বাড়িতে যখন ভোল্টেজ কম থাকে তাহলে বাল্বগুলোর একটু ডিম হয়ে যায়, বা ফ্যানটা একটু স্লো হয়ে যায়, বা রেফ্রিজারেটর কাজ করে না, এসি হয়তো কাজ করে না, বা অন্যান্য যে অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলো প্রপারলি কাজ করে না। তাহলে প্রপারলি কাজ না করার মানে হচ্ছে কি, এখানে হচ্ছে পোটেনশিয়ালের উপর পুরোপুরি ডিপেন্ড, যেটাকে আমরা ভোল্টেজ বলি। মানে মেনলি তো হচ্ছে যে ইউনিটটা হচ্ছে পোটেনশিয়ালের ভোল্টেজ, কিন্তু আমরা কি করি এখানে ভেবে নিই যে ভোল্টেজ ওটা হচ্ছে পোটেনশিয়াল, ওটাকে ভোল্টেজই বলি আমরা। তো হোয়াট এভার, ওহমস ল কি বলছে, ওহমস ল বলছে যে যদি কোনো একটা দুটো টার্মিনাল থাকে কোনো একটা অবজেক্টের, ধরে নাও একটা আমি পজিটিভ টার্মিনাল ধরছি, একটা নেগেটিভ টার্মিনাল ধরছি, তো ধরে নিচ্ছি এখানে থেকে আমি একটা অ্যাপ্লায়েন্স কানেক্ট করেছি, হোয়াট এভার দ্য অ্যাপ্লায়েন্স ইজ। তো এদের মধ্যে ধরে নিলাম ভোল্টেজ এখানে হচ্ছে V1, এখানে হচ্ছে V2, আর এদের মধ্যে কারেন্ট যেটা পাস হচ্ছে সেটা হচ্ছে I। তাহলে এই যে কারেন্ট পাস হবে এদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, মানে ধরে নিই V2 মাইনাস V1, দ্যাট ইজ V। ওহমস ল বলছে যে তড়িৎ প্রবাহ হবে সেটা সব সময় পোটেনশিয়াল ডিফারেন্সের সমানুপাতিক, মানে পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে ততই কিন্তু বেশি তড়িৎ প্রবাহ হবে। যেমন আমরা বলতে পারি যে ধরে নাও কোনো একটা জলের বোতল আছে, এখানে ফুল জল আছে, এটা ওপেন, ফুল জল আছে, এখানে যদি ফুটো করে দিই যে স্পিডে আসবে, এখানে ফুটো করে দিলে কিন্তু এর থেকে বেশি স্পিডে জলটা বেরিয়ে আসবে। তাহলে কি এটা হচ্ছে হাইটের ডিফারেন্সের জন্য হচ্ছে। তো এই হাইটের ডিফারেন্সের জন্য আমরা গত চ্যাপ্টারে পড়েছি যে ওটা পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল এনার্জি আছে হাইটের জন্য। পোটেনশিয়াল এনার্জি ওটা ওয়ার্ক ডানের সাথে কনভার্ট করে, ওটা আমরা যাচ্ছি না, আমরা এখানে যাচ্ছি যে পোটেনশিয়াল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক কারেন্ট। হিয়ার যখনই আমরা এই প্রপোর্শনাল দিকে তুলতে যাব আমাদেরকে একটা ইকুয়াল টু নিয়ে একটা কনস্ট্যান্ট নিতে হবে। কনস্ট্যান্টটা এখানে নেওয়া হয় আর, যেই আর কে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। এই রোধ বা রেজিস্ট্যান্স কি জিনিস? এই রোধ হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের, এভরি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা ভ্যারাই করে, কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো একটা কতটা ইলেকট্রিক কারেন্ট ও পাস করতে দিবে, ভোল্টেজ ডিফারেন্ট থাকা সত্ত্বেও। সব ম্যাটেরিয়ালে কিন্তু যদি সেম ভোল্টেজ ডিফারেন্স হয় সব ম্যাটেরিয়ালে সেম কারেন্ট পাস হবে না। কারণ কি, কোনো একটা অবজেক্টের ইন্টারনাল কিছু ক্যাপাসিটি আছে, ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন কপারের ওয়্যার আমরা ইউজ করি, অ্যালুমিনিয়ামের ওয়্যার ইউজ করি আমরা, কিন্তু সিলভারের ওয়্যার কেন ইউজ করি না? কারণ দেখো সিলভার কিন্তু এর রোধ কম, সিলভারের এজি
এর রোধ কম, রেজিস্ট্যান্স লো। ইফ ইউ কম্পেয়ার উইথ আয়রন, Fe or aluminum or Cu, etc. These have the higher resistance. But why do we use? We use for just because of Ag or silver is actually expensive. এটার দাম প্রচুর, ওই জন্য আমরা ইউজ করি না। কিন্তু সব থেকে সুন্দর যে পরিবাহী ওটা হচ্ছে এজি বা তোমার কি বলা হয় এটাকে, সিলভার, রূপো। তো রূপোতে আমি সেম পোটেনশিয়াল ডিফারেন্স দিলে বেশি কারেন্ট পাস হবে, ওখানে অ্যালুমিনিয়ামে সেম পোটেনশিয়াল ডিফারেন্স দিলে একটু কম কারেন্ট পাস হবে, ওখানে অন্যান্য আস্তে আস্তে যদি কমাই ইনসুলেটরের দিকে যাই তাহলে কোনো কারেন্টই পাস হবে না। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের বিহেভিয়ার। তো আমরা জানি এখান থেকে আমাদেরকে রেজিস্ট্যান্সের ধর্মটা নিয়ে বের করা দরকার, যে তাহলে এখান থেকে আমরা ওহমসের ল হচ্ছে ভি ইকুয়ালস টু আর আই বা আই আর, এটা হচ্ছে ওহমসের ল। এটা যদি ওহমসের ল হয় তো এখান থেকে আমরা আর এর কন্ডিশনটা একটু বের করে নিই। আর ইকুয়ালস টু হচ্ছে তাহলে ভি বাই আই, তাহলে এই ইউনিট হয়ে যাবে ভোল্ট পার এম্পিয়ার। এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে ওহম। বিজ্ঞানী ওহমের নাম অনুযায়ী এর করা হয়, বিজ্ঞানী ওহমের নাম অনুযায়ী এর নামকরণ করা হয় কি, যে ওহম, রোধের একক হচ্ছে ওহম। যাই হোক, এই রোধ নিয়ে আমরা আরো ডিটেলে পড়াশোনা করব এর পরবর্তীতেই, আমরা আসছি ওই জায়গাতে। তো হ্যাঁ, এই যে ফ্যাক্টরস অন হুইচ দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ডিপেন্ডস, মানে কি কি জিনিস আছে যার উপর কোনো একটা কন্ডাক্টর বা কোনো একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স ওর উপর ডিপেন্ড করে। যেমন একটা হচ্ছে যে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, আচ্ছা ধরে নিই এটার লেন্থ হচ্ছে এ আর এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এ, আর এর মধ্যে রেজিস্টিভিটি বা ইন্টারনাল ক্যাপাসিটি হচ্ছে রো। তাহলে আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু রো, সরি মাই মিস্টেক, আর ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ এল। ওয়ারের লেন্থ যত বেশি হবে তোমার রোধ তত বেশি হবে। আর ইনভার্সলি প্রপোর্শনাল উইথ এরিয়া, আর হচ্ছে inversely proportional with area of the conductor. So we can say from the variation law, R proportional to L by A, or if we remove the proportionality sign, we will have to take R equals rho L by A. Rho হচ্ছে resistivity বা রোধাঙ্ক, বাংলায় লিখছি রোধাঙ্ক। তো কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে কতটা রোধাঙ্ক হবে সেই জিনিসটা আমরা আলোচনা করবো একটু পরে। এটা হচ্ছে দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে আমাদের কোনো কন্ডাক্টরের, আর এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, কিন্তু কোনটা, ক্রস সেকশনাল ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ক্রস সেকশনাল ক্ষেত্রফল বলতে আমরা বলতে পারি যে এই যে জায়গাটা, এই জায়গাটার মানে কতটা হচ্ছে এরিয়া, মানে ওর যে ক্রস সেকশনাল, বাংলা আই থিঙ্ক আমি ভুলে গেছি, এই ক্রস সেকশনাল জায়গাটার এরিয়া বের করতে হয়, ওই এরিয়াটার উপর, মানে হচ্ছে যত মোটা হবে কোনো একটা কন্ডাক্টর, যত মোটা হবে ওর রেজিস্ট্যান্স তত কম হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। আর যদি ওর লেন্থ যত বেশি হবে তোর মধ্যে কি হবে, রোধ বেশি বেড়ে যাবে, তাহলে কারেন্ট কম পাস করতে পারবে। আর রোধাঙ্ক এটা তো ভ্যারাই করে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল। যেমন আমি দেখাচ্ছি যে কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কত হয়। যেমন দেখো সিলভারের ক্ষেত্রে রেজিস্টিভিটি হচ্ছে how much is this, 1.6 into 10 raised to power -8। কপারের ক্ষেত্রে 1.62, আরো এইভাবে আস্তে আস্তে। এটা হচ্ছে কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে, ম্যাঙ্গানিজ, আয়রন, মার্কিউরি, ক্রোমিয়াম, টাংস্টেন, অ্যালুমিনিয়াম সব ক্ষেত্রে দেওয়া আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন দেয় তাহলে কোশ্চেনে কিন্তু এই জিনিসগুলো মেনশন করে দেবে, তাহলে ভয় নেওয়ার কোনো কিছু নেই। আর ওখানে রেজিস্টিভিটি দেখো এই ম্যাটেরিয়ালগুলোর প্রচুর হাই, এখানে ছিল -8, 10⁻⁸, আর এখানে দেখো 10 থেকে 10⁻14। তাহলে যদি কোনো একটা অবজেক্টের রেজিস্টিভিটি বা রোধাঙ্ক বেড়ে যায় তাহলে রোধ তো প্রচুর বেড়ে যাবে। যদি 10⁴ হয় তাহলে এটা তো 10⁴ এর বেশি হয়ে যাবে, তাহলে তো ওই মুহূর্তে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো না। মানে তখন কি হয়ে যাবে, যে কারেন্ট যেটা প্রবাহ হবে, মানে V ইকুয়ালস টু IRA, তাহলে আমরা কি জানি, তাহলে এখান থেকে কি হবে, I ইকুয়ালস টু V বাই R। তাহলে আর যত বাড়বে তাহলে কারেন্ট তো পাস হতে পারবে না,
তাহলে আমরা তখন দেখব যে কারেন্ট তখন পাস হতে পারছে না বা জিরো আউটপুট পাচ্ছি, যে জন্য আমরা ওই অবজেক্টগুলোকে কি বলি, ইনসুলেটর। ওকে, আচ্ছা, এখানে আমাদের কাছে দুটো নিউমেরিক্যালস আছে। নিউমেরিক্যালসগুলো দিয়ে যদি আমরা বুঝি তাহলে আমাদের কনসেপ্টগুলো খুব ইজি হয়ে যাবে। যদি আমরা দেখি যে নিউমেরিক্যালসগুলো কি কি, হাউ মাচ কারেন্ট উইল অ্যান ইলেকট্রিক বাল্ব ড্র ফ্রম আ 220 ভোল্ট সোর্স ইফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব ফিলামেন্ট ইজ 1200 ওহম। এটা হচ্ছে ওহমের সাইন, এই জিনিসটা নাথিং বাট সাইন অফ ওহম। ওকে, I think I'm quite clear now. So let us solve it. How much current will an electric bulb draw? তো আমরা বলতে পারি I equals to quotient V equals to 220 volt. V equals 220 volt and R দিয়ে দিয়েছে কত, 1200 ohm. তো we know what V equal to IR, তাহলে I equal to V by R, তাহলে V কত, V হচ্ছে 220 divide by R means 1200, 1010 will cancel out, এখানে কাটাকাটি করি হয়ে যাবে 11/60। এটা অ্যাপ্রক্সিমেটলি কত হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি 1/6, অ্যাপ্রক্সিমেটলি 1/6, isn't it? যদি 1/6 হয় তাহলে এটাকে আমরা কত বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো, আচ্ছা যাই হোক, এত এম্পিয়ার, 1/6 এম্পিয়ার এখানে রেখে দিই, দরকার কি, যদি ভাঙার দরকার পড়ে আমরা তো যোগ ভাগ বিয়োগ জানি, ওখানে করে নেব। ওকে, আশা করছি এই জায়গায় কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন নেক্সট কোশ্চেন, হাউ মাচ কারেন্ট উইল অ্যান ইলেকট্রিক হিটার কয়েল ড্র ফ্রম দিস ভোল্ট সোর্স ইফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য হিটার ইজ দিস ওয়ান উইল বি ইয়োর হোমওয়ার্ক। তোমরা এটা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এটা করতে পেরেছো কিনা। নেক্সট আই এম গোয়িং, তোমরা এই ভিডিওটাকে পজ করে ওই জায়গাটা তুমি নিজে সলভ করে নাও। ওকে, next question. The question is actually the potential difference between the terminals of an electric heater is 60 volt when it draws a current of 4 ampere from the source. What current will the heater draw if the potential difference increased to 120 volt? দেখো এখানে কি বলছে যে একটা হিটারের যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে বোথ টার্মিনালসে, তো ওটা কত, 60 ভোল্ট। মানে ধরলাম একটা হিটার, এটা একটা হিটার, এই টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত, ভি হচ্ছে 60 ভোল্ট। তাহলে এটা যে কারেন্ট যেটা ড্র করে মানে আই পেয়ে যায়, ওটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এখন বলছে যদি এটাকে বাড়িয়ে হোয়াট কারেন্ট উইল দ্য হিটার ড্র ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইনক্রিজ টু 120 ভোল্ট। যদি ভি ইকুয়াল টু 120 হতো, ভি প্রাইম যদি 120 হতো, তাহলে কারেন্ট মাই মিস্টেক, তাহলে আই ইকুয়ালস টু কত হতো। তাহলে দেখো এখানে দুটো কেস বেস স্টাডি, এই কেস বেস স্টাডিতে কি করতে হবে, ভিআই দেওয়া আছে দু জায়গাতেই। তো আমরা তো দুভাবে করতে পারি, এক তো আমরা আর বের করতে পারি, আদারওয়াইজ অন্যভাবে করতে পারি। যেমন আমরা কি জানি যে ভি ইকুয়ালস আই আর, তাহলে এখানে আমরা আই প্রাইম নিয়ে নিই, তাহলে ভি প্রাইম ইকুয়ালস আই প্রাইম আর। তারপরে দেখবো যে আর ইকুয়ালস টু হয়ে যাবে ভি বাই আই ইকুয়াল টু এখানে হয়ে যাবে আর ভি বাই আই প্রাইম। তাহলে অর আমরা যদি ক্যালকুলেট করি, ভি হচ্ছে কত 60, অ্যাট দ্যাট টাইম আই, এটা হচ্ছে আই প্রাইম, অ্যাট দ্যাট টাইম আই উইল বি 4 and now v is 120, I prime will be how much, it is 2, so I prime will be 4 into 2 means 2 into 4, that is 8 ampere. I think it's quite easy, and you know that this type of questions are actually silly, but it will help you to build the concept as you have practiced more. And আমরা এত বিজি থাকার জন্য যে পড়াশোনাগুলো করছি,
তো ওইভাবে ইফেক্টিভভাবে করতে পারছি না। আমাদের চাই কোনো একটা সুস্থ বা একটা এরকম কোনো মেন্টর যে কিনা আমাদেরকে পুরোপুরি গাইড করে এবং বিশ্বাসের সাথে সবকিছু যেন এরকম হয় যে পরীক্ষার যত টপিক আছে সবগুলো যেন কপি করি, সরি, কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেয়। তো এই জিনিসগুলো পড়ার জন্য আমরা এখানে সবসময় সাথে আছি। দেখো নেক্সট কোশ্চেন, এখানে বলছে resistance of a metal wire of length 1 meter is 26 ohm. If the diameter of the wire is 0.3 millimeter, what will be the resistivity of the metal at that temperature? Using table 12.22 predict the material of the wire. মানে আমরা যে এর আগের এক্সাম্পল নিলাম ওখান থেকে আমাদেরকে কিছু বের করতে হবে, আমরা পরে আসছি ওটাতে। ওর আগে বের করি কি কি দেওয়া আছে। লেন্থ দেওয়া আছে 1 মিটার, আর দেওয়া আছে কত 26 ওহম, আর কি দেওয়া আছে ডায়ামিটার মানে হচ্ছে ডি দেওয়া আছে 0.3 মিলিমিটার। ইট উইল বি ইকুয়াল টু 0.3 ইন্টু 10⁻³ মিটার। কেননা আমরা এসআই ইউনিট ছাড়া এই ম্যাথগুলো করতে পারবো না। তাহলে ডায়ামিটার দেওয়া আছে, কিন্তু এরিয়া বের করার জন্য আমাদের যেহেতু এরিয়া দরকার, তাহলে এখানে আমাদের আর দরকার, তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাবে 0.15, মানে এটা ডিভাইডেড বাই 2 মিলিমিটার, সরি মিটার। Now we know what? We know everything, right? We know what? Here we will need R equals rho L by A. We will have to find rho, yes, resistivity. What will be the resistivity? So resistivity will be equal to R A by L. So here R is 26 and A will be pi R square, means 3.22 by 7 into R square means 0.15 into 0.15, 10⁻⁻6 will be there, তো আমি এটাকে নিচের দিকে লিখছি 10⁻+6 হয়ে যাবে তাহলে, কারণ এখানে জায়গা নেই। আর কি আছে নিচে আছে এল তো হচ্ছে 1 মিটার, তাহলে ক্যালকুলেশনের কোনো চাপই নেই। তাহলে এটা ক্যালকুলেট করে আমরা যদি দেখি তো অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার আসবে, যে অ্যান্সারটা আমাদের কত হবে, এটাকে তুললে 10⁻², 10⁻4 চলে আসবে। তাহলে এখানে ইন্টু এটাকে আমরা বলতে পারি 10⁻4 এক্সট্রা, কেন এটাকে তুলতে আমাদের নিচে অতগুলো জিরো নিতে হবে। এখন যদি ক্যালকুলেট করি তো এখানে থাকছে 22, 26, এখানে হচ্ছে 15 ইন্টু 15 দ্যাট ইজ 225। এটা ক্যালকুলেট করে যা অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এখন এই রেজিস্টিভিটিটাকে আমি যদিও আমি ক্যালকুলেট করে দিচ্ছি, যদি তবুও অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন এটা হয়ে যাবে 3 প্রায়, তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল টু 26 ইন্টু 3 ইন্টু হাউ মাচ, দিস ওয়ান ইজ 225 ইন্টু এখানে 10⁻⁻10 এখানে ধরি একটা 10⁻2 এখান থেকে বের করা যাবে, 10⁻1 এখান থেকে বের করা যাবে, তাহলে 2.6 ইন্টু 3 ইন্টু 2.25 ইন্টু 10⁻⁻7। তাহলে এখান থেকে দেখলে যে 10⁻7 এর কাছাকাছি আসছে। 10⁻7 কোন ম্যাটেরিয়ালের আছে, বা 10⁻7 নাও হতে পারে, কারণ 26 ইট উইল বি অ্যাকচুয়ালি 10⁻6 অ্যাপ্রক্সিমেটলি। 10⁻6 কোনটার আছে সেই জিনিসটা আমাদেরকে দেখে করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পারি যে এই দুটা, যেমন ম্যাঙ্গানিজ আর এটা যে ম্যাঙ্গানিজ, এটা যে কনস্ট্যান্টাইন, এই দুটোর মধ্যে 10⁻6 দেখা যাচ্ছে, তাহলে এই জিনিসগুলি হবে। এটা তোমাদেরকে নিজে ক্যালকুলেট করে কমেন্টে জানাবে। ওকে, এরপরের যে সিস্টেম, যে জিনিসটা, ওটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ আ সিস্টেম অফ রেজিস্টার্স। আমি এই জিনিসগুলো আজকে আলোচনা করব। আজকে করার পর আজকে এই রেজিস্ট্যান্স পর্যন্তই শেষ করব ভিডিওটা। দেখো, যখন আমরা কোনো একটা সিস্টেমকে কানেক্ট করি কোনো একটা ব্যাটারির সাথে, ধরে নাও এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল।
এই ওয়্যার দিয়ে আমি কানেক্ট করি কোনো একটা জিনিসের সাথে। তো হতে পারে মিডিলে আমি একটা রেজিস্ট্যান্স লাগালাম, রেজিস্ট্যান্সকে এইভাবে সাইনে দিয়ে দেখানো হয়, এবার সাইনে দেখালাম, বা আবার এরপরে আমি রেজিস্ট্যান্স লাগালাম আমার দরকার অনুযায়ী। মানে এখানে রেজিস্ট্যান্স মিন্স এটা হতে পারে যে এখানে তোমার একটা বাল্ব লাগানো আছে, এখানে একটা বাল্ব লাগানো আছে, পরে আরো অনেক কিছু লাগানো আছে, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। আবার আমি অন্যভাবে একটা করতে পারি যে এটা একটা বাল্ব আছে, এখান থেকে কানেক্ট করলাম, এখানে একটা আমি রেজিস্ট্যান্স লাগালাম, দেন আবার গেলাম একটু, এখানে আবার একটা রেজিস্ট্যান্স লাগালাম, দেন আবার গেলাম, আবার এইভাবে চলতে থাকছে। যদি এভাবে চলতে থাকে তাহলে সিস্টেমটা হবে যে এই যে রেজিস্ট্যান্সটা লাগালাম এটাকে লাগালাম আমি সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ কম্বিনেশন এটাকে বলা হয়, বা শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। এটা হচ্ছে কি শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। তো এই জিনিসটা লাগানোর মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা বিভিন্ন অ্যাপ্লায়েন্সে আমাদেরকে বিভিন্নভাবে এই জিনিসগুলোকে ইউজ করতে হয়, তখন আমরা কি করি, রেজিস্ট্যান্স আমাদেরকে লাগাতে হয়। যেমন ধরা যেতে পারে যে বাড়িতে যে আমরা রেগুলেটর ইউজ করি ফ্যানে, এটা তো একটা রেজিস্ট্যান্স। আমরা রেগুলেটর ঘুরিয়ে কি করি যে হয়তো এর বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম ফ্যানের স্পিড। তো ফ্যানের স্পিডটা কি বাড়ে? এমনিতে তো বাড়ে না, কোনো একটা জিনিস ওখানে অ্যাপ্লাই করতে হয়। ওই জিনিসটা কি? ওই জিনিসটার নাম হচ্ছে আসলে রেজিস্ট্যান্স। ওই রেজিস্ট্যান্সটাকে আমরা দুভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায় কি, সমান্তরাল সমবায় কি, এই জিনিসগুলো তো আমরা পড়বো, কিন্তু এই জিনিসগুলো পড়ার আগে আমাদেরকে কিছু টপিক নিয়ে জানতে হবে। যে টপিকটা হচ্ছে যে ওয়েট আ while, let me check. যখন কোনো একটা রেজিস্ট্যান্স পাশাপাশি লাগানো হয়, মানে একটার পাশে আরেকটা, তখন যে সিস্টেমটা ওটাকে বলা হয় শ্রেণী সমবায়। যখন কোনো একটা, যেমন ধরে নাও একটা ওয়্যার আছে, ওয়্যারের এখানে একটা রেজিস্ট্যান্স লাগালাম, ধরে নাও R1, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স লাগালাম R2, তাহলে একটা রেজিস্ট্যান্স আরও লাগালাম R3, তাহলে এই ওয়্যারে এখন টোটাল রেজিস্ট্যান্স কত হলো? টোটাল রেজিস্ট্যান্সটা কেবল হয় তুল্য রোধ, তুল্য রোধ, এটা হবে আর। এটা তাহলে কত হবে? দেখো প্রথমত এই যে রেজিস্ট্যান্সটা লাগালাম এটাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন। এটুকু ক্লিয়ার? এই সিরিজ কম্বিনেশনে যখন আমরা তুল্য রোধ আর বের করব তখন জাস্ট আর কিছুই না, R1 প্লাস R2 প্লাস R3 বের করব, তাহলে তুল্য রোধ হয়ে যাবে। এই তুল্য রোধ বের করলে এখন এই যে তুল্য রোধটা বের করেছি এর সাথে V ইকুয়ালস টু IR ফর্মুলা লাগাবো, দেন বাকি যে ক্যালকুলেশন আছে এখান থেকে আমরা বের করতে পারবো। এটা হলো সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, হচ্ছে সিরিজের ক্ষেত্রে। যদি আমি প্যারালাল কম্বিনেশনের কথা বলি তাহলে প্যারালাল কম্বিনেশনে কি হয়? প্যারালাল কম্বিনেশনে হয় যেটা তোমার, ওটা হচ্ছে ধরে নাও যে আমি একটা জিনিস দিচ্ছি, যেমন এখানে হতে পারে এরকম যে একটা সিস্টেম আছে, সিস্টেম অফ ওয়্যার আছে দুটো। তো একটা এখানে একটা ধরো পজিটিভ ওয়্যার, একটা নেগেটিভ ওয়্যার। একটা রেজিস্ট্যান্স লাগালাম আমি এই মিডিলে R1, R2, R3। তাহলে দেখো ওখানে কিন্তু পাশাপাশি লাগানো ছিল, এটা কিন্তু সমান্তরালভাবে লাগানো আছে, একটার পরে আরেকটা। তাহলে এখানে যে আমরা রেজিস্ট্যান্স বের করবো তুল্য রোধ, এটাকে কি বলা হয়? এই জিনিসটার নাম হচ্ছে তোমার সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। ওকে, এর তুল্য রোধ যে আর বের করবো, এটা বের করার একটু পদ্ধতিটা একটু ডিফারেন্ট। 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এখানে তারপরে যতগুলো থাকবে এভাবে লিখে গিয়ে তারপরে আমি এখানে আর কে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এখানে সিস্টেমটা খুব একটা সৌন্দর্য আছে যে শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ হবে, শ্রেণী সমবায়ে শ্রেণীতে তুল্য রোধ
সবথেকে বড় যে রোধটা ওর থেকেও বেশি, গ্রেটার দেন দ্য হাইয়েস্ট। আর সমান্তরালে কি হবে, আমি দেখাবো এটা। সমান্তরাল সময় ইসে লেস দেন সরি, আই হ্যাভ মেড আ মিস্টেক আই থিঙ্ক। শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ হবে, তুল্য রোধ, এখানে একটু মিস্টেক হয়েছে বলতে, যে জিনিসটা আমি বলতে ভুল করেছি এই জায়গাতে, এটা হতো গ্রেটার দেন অল, আর যে এইটা আছে এটাকে আমি বলতে পারি এটা হবে লেস দেন দ্য লোয়েস্ট। আমরা ক্যালকুলেট করবো একটু পরে। ধরে নাও যে শ্রেণী সমবায়ে আমরা একটা 1 ওহম, একটা 2 ওহম, একটা 3 ওহম রোধকে লাগালাম, তাহলে তুল্য রোধ হবে ওটা কি হবে, 3 ওহমেরও বেশি হবে। যদি শ্রেণী সমবায়ে 1, 2, 3 লাগাই, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, 1 + 2 + 3 দ্যাট ইজ 6 ওহম। এটা যদি সমান্তরালে করা হয়, মানে এটা হচ্ছে শ্রেণী, এটা যদি সমান্তরালে করা হয় তাহলে কি হবে, 1/r উইল বি ইকুয়াল টু, আমি এখানে লিখছি 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এলসিএম করে আসবে 6 প্লাস 3 প্লাস 2, 11/6। তো r ইকুয়ালস টু হয়ে যাবে 6/11। তাহলে 6/11 less than 1. If it is less than 1, then we can say that it is smaller than the lowest resistance which we have connected to the system. Is it clear? এগুলো এমসিকিউ কোশ্চেনে থাকে। আমরা আজকে তো যতটুকু কমপ্লিট করতে পারছি, করার পর বাকি টপিকটা নেক্সট করব। এন্ড এর থার্ড ভিডিওতে আমরা কি করব, যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে যে যে সকল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয় সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব জেনারেল সায়েন্সে। ওকে, যেমন এখানে দেখি an electric lamp whose resistance is 20 ohm, তাহলে ফার্স্ট লিখে নেব whose resistance is 20 ohm, and a conductor of 4 ohm resistance are connected to a 6 volt battery. কন্ডাক্টরের একটা রেজিস্ট্যান্স আছে, ওটার কত রেজিস্ট্যান্স, 4 ওহম, 4 ওহম, টু আ 6 ভোল্ট ব্যাটারি, ভি হচ্ছে 6 ভোল্ট। ক্যালকুলেট দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, টোটাল রেজিস্ট্যান্স কত হবে, এন্ড দ্য কারেন্ট থ্রু দ্য সার্কিট। ফার্স্ট কি করতে হবে, কারেন্ট ক্যালকুলেট দ্য টোটাল রেজিস্ট্যান্স, মানে টোটাল রেজিস্ট্যান্স আরেকটা কি করতে হবে, এ নম্বরে টোটাল। আচ্ছা আগে এটা বের করে নিই, টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়। এটা হচ্ছে যখনই দুটো একটা ইলেকট্রিক ল্যাম্প হুজ রেজিস্ট্যান্স ইজ 20 ওহম and a conductor of 4 ohm resistance are connected to a battery. Whenever it will be connected, the resistance will be in series connection. At that time, the R net will be actually equal to R plus small r. So it will be 20 plus 4, that is 24 ohm. Is it clear? Now next thing, B, the current through the circuit. Current means I equals to V by R. I equals to V by R. তাহলে V কত, V হচ্ছে 6 ভোল্ট and R হচ্ছে 24, that is 1/4 ampere. Then the potential difference across the electric lamp and the conductor. Now we will have to find what the potential difference between across the electric lamp and the conductor. What is the potential difference? So as we know that this battery are connected to a 6 volt battery, so the potential difference will be 6 volt here. No problem. Okay, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা এর পরের টপিকে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে যেমন হিটিং ইফেক্ট অফ কারেন্ট অ্যান্ড সো অন, হিটিং ইফেক্ট অফ কারেন্ট অ্যান্ড, আচ্ছা এই জিনিসটা যেমন এটা হচ্ছে একটা হোমওয়ার্ক দিলাম আজকে আমি, তাহলে আমি দুটো কোশ্চেন দিলাম হোমওয়ার্ক, এই দুটো কোশ্চেনকে আলোচনা করে এটা সলভ করে ওই কমেন্ট সেকশনে জানাবে।
ওকে, পরবর্তী টপিকে আমরা পড়বো হিটিং এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ফিউ ইলেকট্রিক পাওয়ার কি, আমাদের ইলেকট্রিক যে বিল আসে, বিল কিভাবে আসে, এই সকল সিস্টেমগুলো নিয়ে। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।